ধরুন আপনি একজন পুলিশ অফিসার হঠাৎ একদিন বুঝলেন যাকে আপনি অপরাধী ভেবেছেন সে আসলে সম্পূর্ণ নির্দোষ, কিন্তু ততক্ষণে সবকিছু দেরি হয়ে গেছে। মামলা রুজ, মিডিয়া ট্রায়াল আর একজন মানুষের জীবন তাহলে কি করবেন? অন্যদের মতো চুপ করে যাবেন, নাকি চাকরি ছেড়ে নিজের পরিবার, নিজের সহকর্মীদের বিরুদ্ধে গিয়ে লড়বেন শুধু সত্যের পক্ষে? কোনটা করবেন? আজ আমি আপনাদের নিয়ে চলেছি এমন এক অনন্য গল্পের ভেতরে, যেখানে একজন পুলিশ অফিসারের নৈতিক দ্বন্দ্ব, আত্মত্যাগ আর সাহস করে তুলেছে এক অসাধারণ থ্রিলার। সেলিউট! থাকুক ভিডিওর সাথে, কারণ সামনে যা আসছে তা শুধু থ্রিল নয়, বরং এক চরম ন্যায়ের সন্ধান। স্বাগতম 15 মিনিট শো চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2022 সালের মালায়ালাম থ্রিলার ছবি সেলিউট নিয়ে। পরিচালনা করেছেন রোশন অ্যান্ড্রুজ, প্রযোজনা করেছেন দুলকির সালমান। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুলকির সালমান, যিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। চলুন দেরি না করে শুরু করি। তবে তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এবং বন্ধুদের সাথে মুভিটি উপভোগ করতে তাদের সাথে শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা প্রধান চরিত্র অরবিন্দুকে দেখতে পাই। অরবিন্দু একটা থানায় এসেছে এবং সেখানে সে পুরনো কেসের ফাইল দেখতে চায়। তখন সেখানকার পুলিশ অফিসার বলে, আপনি কে এবং আপনার পরিচয়? আপনি চাইলেই বা কেন আমি আপনাকে ফাইল দেব? এটা আমাদের আইনে নেই। এছাড়া আমাদের এসআই স্যার এখন বাইরে আছে। উনি এলে তখন আপনি তার সাথে কথা বলে নেবেন। তখন অরবিন্দু জানায়, আমি আমি আগে এই থানারই এসআই ছিলাম, কিন্তু এখন সাময়িক অবসরে আছি। তখন সেই পুলিশ অফিসার অরবিন্দুকে সেলিউট দিয়ে বলে, জি স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? অরবিন্দু সেই অফিসারের কাছে মার্টিন শিবা হত্যা মামলা 258 নম্বর ফাইলটা চায়। আর চন্দন কিল্লা নামের এক ব্যক্তি বেপরোয়া গাড়ি চালানোর জন্য যে মামলাটি হয়েছিল সেই ফাইলটা চায়। তখন সেই অফিসার বলে, আপনি একটু বসুন, আমরা খুঁজে দিচ্ছি। এরপর দুজন পুলিশ অফিসার একে অপরকে বলতে থাকে যে তিনি হয়তো কোনো অপরাধ করেছিলেন, তা না হলে তাকে সাসপেন্ড করে অবসর কেন দেওয়া হয়েছে। তাই এসআই স্যার না আসা পর্যন্ত আমরা কিছুতেই কোনোভাবেই তাকে ফাইল দেব না। স্যার এসেই না হয় ব্যাপারটা বুঝে নেবে। তখন সেই পুলিশ অফিসার এসে অরবিন্দুকে বলে, স্যার, আমরা অনেক খোঁজাখুঁজির পরও সেই ফাইলটা পাইনি। আসলে অনেক পুরাতন কেস, তো এজন্য হয়তো এই কেসটা ক্লোজ হয়ে গেছে। সেই মুহূর্তে এসআই মহেশ থানায় উপস্থিত হয়। সেই মুহূর্তে অরবিন্দুকে দেখে সাথে সাথে সেলিউট করে। আর অরবিন্দু হেসে বলে, অবসরপ্রাপ্ত সাসপেন্ড হওয়া পুলিশকে কেউ সেলিউট করে নাকি? তারপর অরবিন্দু মহেশকে জিজ্ঞেস করে, তোমার কাজকর্ম কেমন চলছে? আজ থেকে 3 বছর আগে যখন অরবিন্দু এই থানার এসআই ছিল, তখন মহেশ সেই থানার এএসআই ছিল। এরপর তারা দুজন গল্প করতে করতে থানার বাইরে বের হয়। তখন অরবিন্দুর চোখ পড়ে মহেশের বাইকের দিকে, যেটা আজ থেকে 3 বছর আগে অরবিন্দু নিজেই চালাতো। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে 3 বছর আগের এক সন্ধ্যায় অরবিন্দু কনস্টেবল বীরুকে নিয়ে রাস্তার পাশের এক জমিতে রক্তমাখা একটা স্ক্রু ড্রাইভার লুকানোর চেষ্টা করছিল। সেই সময় ওই রাস্তা দিয়ে এক ট্যাক্সি চালক যাচ্ছিল। সেই অটো চালক গাড়ি থামিয়ে অরবিন্দুকে জিজ্ঞেস করে, স্যার, আপনার কি কোনো সমস্যা হয়েছে? মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন কেন? অরবিন্দু বলে, না তেমন কিছু না, হঠাৎ গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর সেই ট্যাক্সি চালক অরবিন্দুর কাছে একটা মাছ নিয়ে গিয়ে বলে, স্যার, এটা আমাদের পুকুরের মাছ, আপনার জন্যই নিয়ে যাচ্ছিলাম। তখন অরবিন্দু হয়ে বলে, না না, এখন এসব লাগবে না, তুমি এখন যাও, আমার অনেক কাজ আছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আদিত্য নামের এক পুলিশ অফিসার স্থানীয় এক মদের দোকানদারের সাথে কথা বলছে। তখন তাকে জিজ্ঞেস করে, মুরলি তার দোকানে গতকাল মদ খেতে এসেছিল কিনা। তখন দোকানদার বলে, হ্যাঁ স্যার, গতকাল ও বাড়িতে যাওয়ার আগে আমার এখান থেকে মদ খেয়ে গেছে। তখন পুলিশ অফিসার বলে, না, তুই ভুল জানিস, গতকাল মুরালি এখান থেকে মদ খাওয়ার পর সরাসরি মার্টিন শিবার কাছে যায় আর তাকে খুন করে। তখন দোকানদার বলে, না না স্যার, আমি এত বড় অধর্মের কাজ করতে পারবো না। মুরালি একজন ভালো মানুষ এবং আমি কোনোভাবেই তার নামে মিথ্যা বলতে পারবো না। মুরালির একমাত্র সম্বল তার বোন, আর কিছুদিন বাদেই তার বোনের বিয়ে হবে, তাই মুরালির কিছু হলে তার বোনটা একা হয়ে যাবে। তখন সেই কথা শুনে পুলিশ অফিসার রেগে গিয়ে বলে, তোকে আমি যা শিখিয়ে দিয়েছি, তুই যদি কোর্টে সেইটা না বলিস তাহলে তোর দোকান আর থাকবে না। এখন তুই চিন্তা কর, তুই কি করবি? তুই নিজে ভালো থাকবি নাকি সাধু সাজতে গিয়ে নিজের দোকানটা হারাবি? তারপর সে কিছুক্ষণ ভেবে পুলিশের কথায় রাজি হয়ে যায়।
কারণ তার কাছে আর কোনো পথ ছিল না। পরের দিন কনস্টেবল বিরু মুরারির ট্যাক্সির মধ্যে একটা অজ্ঞান করার স্প্রে রেখে দেয়। তার বাড়ির পাশে মার্টিন শিবার এক রক্তমাখা কিছু কাপড় পুড়িয়ে মিথ্যা প্রমাণ তৈরি করে, যাতে খুব সহজেই মুরালিকে খুনি সাব্যস্ত করা যায়। অন্যদিকে থানার সামনে মার্টিন শিবার কর্মীরা বড় ধরনের আন্দোলন করছে, কারণ মার্টিন শিবা ছিল সেখানকার প্রভাবশালী একজন রাজনীতিবিদ। সে সময় অরবিন্দ এসে দেখতে পায় যে ডিএসপি অজিত মার্টিন শিবার লোকজনদের অপমান করছে, এমনকি তাদের গায়েও হাত তুলছে। যাওয়ার সময় তারা তাদেরকে আলটিমেটাম দেয়, যদি দুদিনের মধ্যে অপরাধীকে ধরতে না পারে তবে তারা তাদের চাকরি কেড়ে নেবে। এই ডিএসপি অজিত হচ্ছে অরবিন্দুর বড় ভাই। ভাইয়ের এমন অপমান অর্জুন একদমই মেনে নিতে পারছিল না, তাই সে রেগে গিয়ে মার্টিন শিবার লোকদেরকে বেধড়ক পেটায়। সেদিন রাতে ডিএসপি অজিতের মেয়ের জন্মদিন ছিল, সেখানে অরবিন্দু উপস্থিত থাকে। হঠাৎ সেখানে কিছু পুলিশ অফিসার আসে এবং ডিএসপি অজিত তাদের ভেতরে নিয়ে যায়। অফিসার বলে, আমাদের চার্জশিট রেডি হয়েছে। আমরা মার্টিন শিবা হত্যা মামলার মূল আসামি মুরালির বিরুদ্ধে প্রমাণ পেয়েছি। তখন সেখানকার একজন কনস্টেবল অজিতকে চার্জশিট পড়ে শোনায়। সেখানে লেখা ছিল, ট্যাক্সি চালক মুরালি রাত 1টার দিকে দোকানে মদ খাওয়ার পর দোকানদারকে জানায় যে মার্টিনের কাছে সে 70,000 টাকা পায়, কিন্তু সে কিছুতেই তার টাকা দিচ্ছে না। অন্যদিকে ওই টাকার জন্য তার বোনের বিয়েও দিতে পারছে না। বিয়েতে যদি কালকের মধ্যে 50,000 টাকার পণ দিতে না পারে, ওরা সম্পর্ক ভেঙে দেবে বলেছে। আর যদি সে টাকাটা না দেয় তাহলে সে তাকে মেরেই ফেলবে। এই কথা বলে মুরলি তার গাড়িতে ওঠে। তখন দোকানদার বলে, তুই এখন তোর নিজের নিয়ন্ত্রণে নেই, তোর এখন সেখানে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু মুরলি দোকানদারের কথা না শুনে সোজা মার্টিনের বাড়ি চলে যায়। সেখানে এক পর্যায়ে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সে রেগে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে মার্টিনকে মেরে ফেলে। তারপর মার্টিনের লাশ একটা বাড়ির উঠানে পুঁতে ফেলে। তারপর স্ক্রু ড্রাইভারটি রাস্তার পাশে লুকিয়ে রাখে আর মার্টিনের রক্তমাখা পোশাকগুলো বাড়িতে নিয়ে এসে আগুনে জ্বালিয়ে দেয়। পরবর্তী সেই স্ক্রু ড্রাইভার এ পুরানো রক্তমাখা পোশাকের অংশ উদ্ধার করা হয়েছে। অরবিন্দু তখন প্রতিবাদ করে বলে যে আমি মুরালিকে অনেক দিন থেকে চিনি, ও এমন কাজ করতে পারে না। সে একজন ভালো মানুষ, কোনো মানুষকে খুন করা তার পক্ষে সম্ভব না। তখন সেখানকার সবাই, এমনকি অরবিন্দুর ভাইও তার কথার প্রতিবাদ করে বলে যে যেখানে সব সাক্ষ্য প্রমাণ মুরালির বিরুদ্ধে যাচ্ছে, সেখানে তুমি কিভাবে ওর পক্ষ নিতে পারো? এই সব কথা শুনে অরবিন্দু বুঝতে পারে মুরালিকে এখানে ফাঁসানো হচ্ছে, তাই সে সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর সবাই সেখান থেকে চলে গেলে অজিত অরবিন্দুকে ডাকে। অরবিন্দু তখন বলে, ভাইয়া আমি তোমাকে সম্মান করি, আমি তোমাকে দেখে একজন ছোট থেকে আদর্শ পুলিশ অফিসার হতে চেয়েছিলাম। আমি আগেও জানতাম আমার ভাই সারা জীবন সততার সঙ্গে ডিউটি পালন করেন, কিন্তু আমি ভুল ছিলাম। আজ আমার ভুল ভেঙে গেল। তুমি কিভাবে একজন নিরপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করতে পারো? অজিত তখন কিছুটা ভেবে বলে, চলো তোমাকে একটা গল্প বলি। আজ থেকে কয়েক বছর আগে আমি সবেমাত্র চাকরিতে জয়েন করেছি। তোমার মতো করেই সবকিছু ভাবতাম সমাজ থেকে সব অপরাধীদের নিশ্চিহ্ন করে ফেলবো। কিন্তু ঠিক একদিন এমন এক কেস আসে যেটার কোনো প্রমাণ ছিল না, ঠিক এই ঘটনার মতো। অনেক চেষ্টা করেও অপরাধীকে ধরা যাচ্ছিল না। তখন আমার তৎকালীন ডিএসপি আমাকে একটা কথা বলেছিল, তুমি যদি কোনো কেসের সমাধান করতে না পারো তাহলে নিরপরাধ কাউকে ফাঁসিয়ে দাও, অন্যথায় তুমি এই চেয়ারে বসে থাকতে পারবে না, কেননা রাজনীতিবিদ আর জনগণ তোমাকে ছিঁড়ে খাবে। আমি তখন এই কথাটার মানে বুঝিনি, তবে চেয়ারে থাকতে হলে তোমাকে কোনো না কোনো অন্যায় করতেই হবে, সেটা আমি আজ ভালোভাবে বুঝে গেছি। তাই বলছি, তুমি এখনো অনেক ছোট আছো। আমার চেয়ারে এসে বসলে তুমি তখন বুঝতে পারবে যে এই চেয়ারে বসাটা কতটা ভারী একটা কাজ। এই সব কথা শোনার পর অরবিন্দু তখন তার ভাইয়ের কথা মেনে নেয়। আর আমরা মুভির শুরুতে যে অরবিন্দুকে রক্তমাখা স্ক্রু ড্রাইভারটা কে রাখতে দেখেছিলাম, সেটা তার ভাইয়ের কথা মতোই কাজটা করেছিল। সেই দিন রাতে অরবিন্দু তার টিম নিয়ে মুরুলির বাড়িতে যায়। অরবিন্দুকে দেখে মুরুলি অনেক খুশি হয় এবং বলে, স্যার আপনি এত রাতেই মনে করে এসেছেন, ভেতরে আসুন আসুন আমরা একসাথে খাই। তখন অরবিন্দু গম্ভীর গলায় বলে যে আমি এখানে তোমার সাথে খেতে আসিনি, তোমাকে গ্রেফতার করতে এসেছি। তোমাকে আমি মার্টিন শিবা হত্যা মামলায় গ্রেফতার করলাম। এই সব কিছু শুনে মুরলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিল না যে কেন তাকে গ্রেফতার করা হয়েছে। মুরলি তখন কাঁদতে কাঁদতে বলে, স্যার আমার ঘরে একটা বোন আছে, আমি ছাড়া ওর কেউ নেই। কিন্তু অর্জুন তার কোনো কথা না শুনে
তাকে গ্রেফতার করে নিয়ে চলে যায়। এরপর আদালতে সবকিছু প্রমাণিত হলে মুরলীর যাবজ্জীবন কারাদণ্ড হয়। এই ঘটনার 2 মাস পর বিজয় সান্যাল নামে এক পুলিশ অফিসার অজিতের কাছে এসে বলে, গতকাল টফল দেওয়ার সময় চন্দন পিন্না নামের এক মাতাল বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য তাকে অ্যারেস্ট করা হয়। আর সেই সময় তার কাছ থেকে একটা মোবাইল ফোন আর একটা ছবিও পায়। মজার ব্যাপার হলো সেই নাম্বারটা মার্টিন শিবার। এরপর তাকে বেপরোয়া গাড়ি চালানোর জন্য মামলা দিয়ে ছেড়ে দেয়। তখন সেখানে অরবিন্দ উপস্থিত ছিল। তখন সে বলে, আমরা মুরালির মতো একজন নির্দোষ মানুষকে যাবজ্জীবন হতে দিলাম, তাই আমাদের এই কেসটা আবারও রিওপেন করা উচিত। অজিত তখন তাকে নিষেধ করে বলে যে এই কেসটা মুরালি নির্দোষ প্রমাণিত হলে আমাদের সবার চাকরি তো চলেই যাবে, বরং সেই সাথে সবার মিথ্যা ইনভেস্টিগেশনের জন্য 7 বছরের জেল হবে। তাই এই কেসটা কোনোভাবেই আর রিওপেন করা যাবে না। তাই মুরলীর সাথে যা হয়েছে সেটা ভুলে যাও। কিন্তু অরবিন্দু তো দমে যাওয়ার পাত্র নয়। তাই সে একা একা ইনভেস্টিগেশন করে কেসটা রিওপেন করার চেষ্টা করে। এরপর অজিত যখন জানতে পারে তার নিষেধ অরবিন্দু কেসটা নিয়ে নতুন করে ইনভেস্টিগেশন শুরু করেছে, তখন তাকে আইজির বাসায় তার নিরাপত্তার জন্য পোস্টিং করে দেয়। তার ভাইয়ের এমন কাজে অরবিন্দু প্রচন্ড বিরক্ত হয়। এই কারণে তার ভাইয়ের ওপর রাগ করে সে 5 বছরের জন্য অবসরে চলে যায় এবং তার ভাইয়ের সাথে সব ধরনের সম্পর্ক নষ্ট করে দেয়। এরপর সে নতুন শহরে গিয়ে নতুন ভাবে বসবাস করতে শুরু করে। আর সেখানে তার সাথে পরিচয় হয় মিনু নামের এক মেয়ের সাথে। তাদের বন্ধুত্ব একসময় ভালোবাসায় পরিণত হয়। একদিন অরবিন্দর ভাতিজি অজিতের মেয়ে তাকে ফোন দিয়ে বলে, অজিতের মেয়ে ফোন দিয়ে জানায় যে তার বিয়ে ঠিক হয়েছে। তার বাবার সাথে যতই ঝামেলা থাকুক, কিন্তু তার বিয়েতে তাকে আসতেই হবে। এসব কথা শুনে ভাতিজির কথা সে আর ফেলতে পারে না। তাই সে তাকে কথা দেয় যে সে আসবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই অরবিন্দু আর মিনু তার ভাতিজির সাথে কেনাকাটা করতে এসেছে। ঠিক সেই সময় সেখানে সে মুরলীর বোনকে দেখে চমকে ওঠে। এরপর মুরলীর বোন অর্জুনকে দেখে তাকে অনুরোধ করে বলে, ভাইয়াকে গ্রেফতার করার পর তাকে অনেক চেষ্টা করেছি সারানোর, কিন্তু আমি কোনোভাবেই তা পারিনি। এদিকে শেষমেশ আমার বিয়েও ভেঙে যায়। আমি নিরুপায় হয়ে এখানে কাজ নিয়েছি। তাই আপনার কাছে অনুরোধ, দয়া করে এখানে কাউকে বলবেন না আমি মুরালির বোন, তবে তারা আমাকে কাজ থেকে বের করে দেবে। এই সব কথা শুনে অর্জুন ভিতর থেকে প্রচন্ড কষ্ট পায়। এই মনে মনে ভাবতে থাকে হয়তো তার জন্যই আজ এই সব কিছু হয়েছে। তাই সে মনে মনে প্রতিজ্ঞা করে যে মুরালিকে সে নির্দোষ প্রমাণ করবে। শুরু হয় অর্জুনের এক অসম্ভব মিশন। এরপর সে মুরালির সাথে দেখা করতে জেলখানায় যায়। তখন মুরালি তাকে জানায়, আমার পুলিশের প্রতি সম্মান সহ সব উঠে গেছে। এছাড়া আপনার প্রতি আমার যেই সম্মানটা ছিল তার বিন্দুমাত্র এখন আর নেই। এই পুলিশেরা চাকরি আটকানো আর টাকার জন্য সব করতে পারে। অর্জুনের কাছে এই সব কথার কোনোই জবাব ছিল না। সে চুপ করে সব শুনছিল। এদিকে এক ইন্সপেক্টর তার অরবিন্দুর বড় ভাই অজিতকে ফোন করে জানায় যে আপনার ভাই অরবিন্দু মুরালির সাথে দেখা করতে এসেছিল। তখন অজিত বলে, অরবিন্দু মুরালিকে নির্দোষ প্রমাণ করার হয়তো চেষ্টা করছে, তবে এটা যদি করা হয় আমরা কিন্তু সবাই ফেঁসে যাব। অজিত তখন দুজন কনস্টেবলকে দায়িত্ব দেয় অরবিন্দুকে ফলো করতে। পরবর্তীতে দেখা যায় দুজন কনস্টেবল অরবিন্দুকে ফলো করছে এবং অজিতকে ফোন করে জানায় সে এখন কোথায় আছে। এরপরে সিন কাট হয়ে বর্তমানে চলে আসে। এরপর অরবিন্দু যখন এসআই মহেশকে নিয়ে থানার দিকে আসে, তখন এক কনস্টেবল জানায় চন্দন পিল্লার সেই কেসের ফাইল খুঁজে পাওয়া গেছে। ঠিক তখনই সেই দুজন কনস্টেবল যারা অরবিন্দুকে ফলো করছিল তারা অজিতকে ফোন দিয়ে জানায় যে অরবিন্দু চন্দনের কেসের ফাইলটা খুঁজে পেয়েছে। এই সব কথা শুনে অজিত সাথে সাথে বিজয়কে ফোন দিয়ে বলে অরবিন্দু যাতে কোনোভাবে সেই ফাইলটা হাতে না পায়। তখন বিজয় সেই থানার ওসি মহেশকে ফাইলের ছবিটা পাঠিয়ে ফাইলটা নষ্ট করতে বলে। এরপর অজিত ফাইলটা না পেয়ে সেই জাজের সাথে দেখা করে যিনি মুরালির রায় দিয়েছিলেন। অরবিন্দু জাজকে সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শোনার পর জাজ বলেন, আইন তো কোনো গল্প শুনে তার রায় পরিবর্তন করতে পারে না। এর জন্য চাই সত্য প্রমাণ। তুমি প্রমাণ জোগাড় করো। মুরলী যদি নির্দোষ হয় তাহলে আমি আমার রায় পরিবর্তন। এরপর অর্জুন যখন তার ভাইয়ের বাসায় আসে, তার ভাতিজি তাকে আর তার ঘরের একটা ছবি তুলে দিতে বলে। কিন্তু সেই সময় তার ফোনটা সে খুঁজে পাচ্ছিল না। তাই সে তার বাবার ফোনে নিয়ে আসে। ছবি তোলা শেষে ছবিগুলো কেমন হয়েছে সেটা চেক করার সময় অরবিন্দু চন্দনের সেই কেসের ফাইলের ছবি দেখে ফেলে, যেটা অজিত ওসিকে পাঠিয়েছিল। সেই ছবি থেকে চন্দনের ঠিকানা নিয়ে সে বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে চন্দন সেখানে নেই। সেখানে এক দম্পতিকে সে দেখতে পায়। তারা জানায় যে চন্দন এখানে ভাড়া থাকতো এবং সে একজন তান্ত্রিক ছিল। সে নাকি তাদের একটা মাটির মূর্তি দিয়ে বলেছিল যে এই মূর্তি ঘরে থাকলে 1 বছরের মধ্যে তাদের ভাগ্য পরিবর্তন হবে আর তারা অনেক ধনী হয়ে যাবে। আর এই বলে সে তাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে এখান থেকে চলে যায়। এই কথা
শুনে অরবিন্দু মূর্তিটার দিকে অনেকক্ষণ ভালোভাবে তাকিয়ে থাকে। এরপর সে বাসায় ফিরে রাতে মিনুর সাথে দেখা করে। মুরলী সব ঘটনা খুলে বলে। এই কেসে মুরালিকে নির্দেশ করতে হলে তার ভাই অজিতের সাথে তারও 5 বছরের জেল হয়ে যাবে। আর এই কথা শুনে মিনু অনেক ভেঙে পড়ে। এরপর আবার অরবিন্দু তার অবসর ভেঙে পুনরায় চাকরিতে জয়েন করে মার্টিন শিবার বাসায় যায়। সেখানে সে একই ধরনের মূর্তি দেখতে পায় যেটা সে ওই দম্পতির বাসায় দেখেছিল। এই খবর তার ভাই অজিত শোনার পর সে যেন মুরলীর কেসটা নিয়ে ইনভেস্টিগেশন না করতে পারে সেজন্য অন্য থানায় বদলি করে দেয়। সেখান থেকে যাওয়ার সময় অরবিন্দ একটা কাজ করে, একটা পোস্টার ছাপিয়ে পুরো শহরে লাগিয়ে দেয়। যে পোস্টারে লেখা ছিল এখানে তন্ত্রমন্ত্রের সাহায্যে জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা হয়, যোগাযোগ চন্দন পিল্লায়। আর যোগাযোগ নাম্বারের জায়গায় অরবিন্দু তার নিজের নাম্বার দিয়ে দিয়েছিল। আসলে অর্জুন চাচ্ছিল যে চন্দন পিল্লার কোনো সূত্র সে পায় কিনা, কেননা তার নাম্বার দিয়েছিল যাতে তার ফোনে কোনো এক ভিকটিম নিশ্চয়ই ফোন দিতে পারে। অরবিন্দুর নতুন থানায় একজন মহিলা একটা অভিযোগ নিয়ে আসে। একজন প্রতারক তাকে বিয়ের কথা বলে তার কাছ থেকে 50,000 টাকা নেয়। এরপর সে অরবিন্দুকে একটা বাড়ির ছবি দেখায়। সেই মহিলা বলে এই বাড়ি করার কথা বলে তার কাছ থেকে 2 লাখ টাকা হাতিয়ে নেয়। তবে টাকা নেওয়ার পর সেই প্রতারক তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এমন সময় সাজিদ নামের এক লোক অরবিন্দুর ফোন নাম্বারে কল দিয়ে অগত্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন অরবিন্দু বুঝতে পারে ওই লোকটি চন্দন ভেবে তাকে ফোন দিয়েছে। তারপর অরবিন্দু লোকেশন ট্র্যাক করে ওই লোকের বাসায় যায়। সেখানে গিয়ে সে জানতে পারে চন্দন তার বাসাতেই থাকে। সবার মধ্যে তাকেও সে ঠকিয়েছে। তবে সেখানে সে একটা অবাক করা ঘটনা দেখতে পায়। চন্দন যেই রুমে থাকতো তার পাশের বাড়িটাই ছিল মার্টিনের বাড়ি। তখন অর্জুন সাজিদকে জিজ্ঞেস করে যে মার্টিনের পরিচয় ছিল। তখন সাজিদ জানায় মার্টিনের কোনো সন্তান হতো না, তাই সে চন্দনের থেকে চিকিৎসা নিচ্ছিল। এসব কথা শুনে অর্জুনের তখন আর বুঝতে বাকি থাকে না যে এই ভণ্ড পিল্লাই আসল অপরাধী। এরপর সে সিআইডির সাহায্য নিয়ে চন্দন নামে যত অপরাধী আছে তাদের একটা তালিকা বের করে। আর সেখান থেকে চন্দন পিল্লা নামের একজন অপরাধী নামে সবচেয়ে বেশি প্রতারণার মামলা দেখে নিশ্চিত হয় যে এটাই সেই চন্দন পিল্লা। এরপর অরবিন্দু সেই চন্দনের বাসায় গিয়ে দেখে যে চন্দন তার পরিবারকে নিয়ে বিদেশে যাওয়ার জন্য বের হচ্ছে। তবে সে অরবিন্দুকে জানায় সে একজন নিরপরাধ, কেউ একজন তার নাম ব্যবহার করে পুরো অপরাধগুলো করে বেড়াচ্ছে। আর এই ধরনের হয়রানির জন্য সে অতিষ্ঠ হয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে। আর এই ঘটনা কনফার্ম হওয়ার জন্য সে তার একটা ছবি তুলে সাজিদকে দেখায় যে এটাই সেই চন্দন কিনা। তখন সাজিদ জানায় না স্যার, এটা সেই চন্দন পিল্লা নয়। তখন অর্জুনের বুঝতে বাকি থাকে না যে চন্দন পিল্লা নামে আসলে কেউই নেই। হঠাৎ তার সেই মহিলার কথা মনে পড়ে যে থানায় এসে তার প্রতারণার মামলা করেছিল। তখন সেই অর্জুন প্রতারকের নাম্বার ট্র্যাক করে তার সাথে দেখা করে। সে জানায় তার নাম অমিত। সে জানায় যে নাম্বারটা থেকে এই নাম্বারটা তার নিজের না, শ্রীকান্ত নামক একজন সরকারি কর্মকর্তা তাকে চাকরি দেওয়ার নাম করে 3 লক্ষ টাকা নিয়ে নেয় এবং তার সাথে যোগাযোগের জন্য তাকে এই নাম্বারটা দিয়েছিল। ঠিক তখন অরবিন্দু বুঝতে পারে যে মার্টিন শিবা হত্যা মামলার পেছনে বিশাল বড় কোনো হাত আছে। এরপর সে সরকারি সেই কর্মকর্তার সাথে দেখা করতে গেলে সেখানে গিয়ে জানতে পারে আরেক কাহিনী। কাহিনীটা হচ্ছে একজন ফ্রড তার নাম ব্যবহার করে মানুষকে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। এখন সবাই তার কাছে এসে অভিযোগ জানালে সে প্রতারককে ধরার জন্য তাদের থেকে নাম্বার নিয়ে সেও তার চাকরির কথা বলে। সেই প্রতারক চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে 3 লাখ টাকা ঘুষের দাবি করে। সে সেই টাকা দিতে রাজি হলে তাকে একটা হাইওয়ের পাশে বনের মধ্যে দেখা করতে বলে। কিন্তু সেখানে গেলে সেই প্রতারক তার মুখে অজ্ঞান করার স্প্রে ছিটিয়ে দেয় এবং তাকে বেধড়ক মেরে তার কাছ থেকে টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর অরবিন্দু তাকে সেই প্রতারক দেখতে কেমন ছিল সেটা জিজ্ঞেস করলে বলে সে অনেক লম্বা এবং ফর্সা আর তার হাতে ছুরি দিয়ে কাটার একটা বড় দাগ ছিল। আর এই সব কথা শোনার পর অরবিন্দুর সেই মহিলার বাড়ির কথা মনে পড়ে। তারপর অর্জুন আর তার পুরো টিম সেই বাড়িটা কোথায় আছে সেটা খুঁজতে শুরু করে। এভাবে খুঁজতে খুঁজতে তারা এক সময় সেই বাড়িটার খোঁজ পায়। তারপর বাড়ির ভেতরে ঢুকে তল্লাশি শুরু করে। তখন তারা অনেকগুলো ফেক ডকুমেন্টস পায়। তখন সেখানে সেই বাড়ির কেয়ারটেকার আসলে অরবিন্দু সেই বাড়ির মালিকের কথা জিজ্ঞেস করে। তখন কেয়ারটেকার বলে যে বাড়ির মালিক মিস্টার বিজয় সিঙ্গাপুর থাকেন আর এই বাড়িটা মৃণাল নামের একজনকে ভাড়া দিয়েছেন। এরপর তার কাছে মৃণালের কথা জানতে চাইলে তিনি বলেন যে তিনি একটা জরুরি কাজে শহরের বাহিরে গেছেন, হয়তো কাল সকালেই ফিরবে। এখন মৃণাল দেখতে কেমন সেটা জানতে চাইলে সে বলে সে অনেক লম্বা এবং ফর্সা এবং তার হাতে ছুরি দিয়ে একটা কাটা দাগ আছে বড়। একথা শুনে অরবিন্দু বুঝে যায় যে তারা
অপরাধীর খুব কাছাকাছি চলে এসেছে। এরপর অরবিন্দু দুজন কনস্টেবলকে সেই বাড়ির উপর নজর রাখতে বলে, আর মৃণালকে দেখা মাত্রই যেন তাকে ইনফর্ম করা হয়। কিন্তু ঠিক এই পরের দিন সকালেই অরবিন্দু জানতে পারে যে হাইওয়েতে মৃণাল নামের একজন লোক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং তাকে দাহ করার জন্য শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। এই কথা শুনে আর এক মুহূর্ত দেরি না করে তাকে দেখার জন্য শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সে যেতে যেতে মৃণালের দেহ দাহ হয়ে যায়। তখন সেখানকার একজন কনস্টেবলকে জিজ্ঞেস করে যে মৃণাল দেখতে কেমন ছিল। তখন সেই কনস্টেবল বলে লোকটা দেখতে ঠিক লম্বা এবং ফর্সা ছিল, আর তার হাতে একটা বড় ধরনের কাটা দাগও ছিল। কিন্তু অরবিন্দু বুঝতে পারে যে এটাই সেই লোক যাকে সে এতদিন খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু মুরালিকে নিরপরাধ প্রমাণ করতে হলে মৃণালকে জীবিত প্রয়োজন ছিল। এছাড়া সে মুরালিকে কোনোভাবেই ছাড়িয়ে আনতে পারবে না। এই সব কথা চিন্তা করতে করতে তার মাথায় একটা প্ল্যান চলে আসে। অরবিন্দ এবার প্ল্যান করে মার্টিন শিবার হত্যা মামলায় সব এভিডেন্স নিয়ে সে তার ভাই ডিএসপি অজিদের সঙ্গে দেখা করবে এবং তাকে বলবে যে অপরাধী কে সেটা আমি জানতে পেরেছি। পরবর্তীতে সে তার ভাইয়ের সাথে দেখা করে আর সব কথাগুলো জানিয়ে দেয়। তারপর সে তাকে জানায় যে কাল সকালে ধরতে আমরা মুম্বাই যাব। এরপর সেখান থেকে চলে যায়। এইসব কাণ্ডে অজিত আবারও টেনশনে পড়ে। সে জানে যে অর্জুন সেই অপরাধীকে ধরে ফেললে এবং মুরলি ছাড়া পেয়ে যাবে। প্রিন্স ইনভেস্টিগেশন করার জন্য তাদের 7 বছরের জেল হবে। তখন অজিত অন্য অফিসারদের ফোন দিয়ে বলে যে কাল অরবিন্দু মুম্বাই যাওয়ার আগেই আমরা মুম্বাই পৌঁছে সেই অপরাধীকে অন্য কোথাও পাঠিয়ে দেব, কেননা অরবিন্দু তাকে ধরতে পারলে আমাদের 7 বছরের জেল হবে। পরের দিন অজিত তার টিম নিয়ে বের হলে পথের মধ্যে ক্রাইম ব্রাঞ্চ তার পুরো টিমটাকে ধরে ফেলে। আসলে অরবিন্দু অজিত আর তার টিমকে ধরতে তাদের ফোন ট্র্যাক করে সব কথাগুলো শুনতে পাচ্ছিল। ঠিক কল রেকর্ড গুলো সেই ক্রাইম ব্রাঞ্চে পাঠিয়ে দেয়। এরপর ক্রাইম ব্রাঞ্চ তাদের এভিডেন্স নষ্ট করার জন্য তাদেরকে গ্রেফতার করে নেয়। পরের সিনে আমরা দেখতে পাই অরবিন্দু আর তার পুরো টিমকে অরবিন্দু এবং অজিতের পুরো টিমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অজিত তখন অরবিন্দুকে বলে যে তুমি আসলেই বোকা, সাধারণ একজন ট্যাক্সি ড্রাইভার মুরলির জন্য আমাদের সবাইকে বিপদে ফেললে। অরবিন্দু তখন বলে ভাই এতে আমার কোনো আফসোস নেই, বরং এটা ভালো লাগছে যে একজন নিরপরাধ মানুষ মুক্তি পেতে যাচ্ছে। এরপর ক্রাইম ব্রাঞ্চ তাদের ইনভেস্টিগেশনের জন্য তাদেরকে সাময়িকভাবে ছেড়ে দেয় এবং তারা মুরালিকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর সেখান থেকে বের হয়ে অরবিন্দু মিনুকে ফোন করে তাকে জানায় যে ফাইনালি মুরলি মুক্তি পেতে যাচ্ছে আর আমাদের বিষয়ে আদালত হয়তো একটা সিদ্ধান্ত নেবে। তবে একটাই আসে, সেই অপরাধীকে আমি দেখতে পারলাম না যে এতগুলো মানুষের জীবনকে নরক বানিয়ে তুলেছিল। এরপর সেই গাড়িতে সে একটা চিঠি দেখতে পায় যেখানে লেখা ছিল তুমি এত সহজে আমাকে ধরতে পারবে না, আমাকে ধরতে হলে তোমাকে আরো 7 বার জন্ম নিতে হবে। আসলে এই চিঠিটা পাঠিয়েছিল সেই মিনার। তখন অরবিন্দু মনে মনে হাসতে থাকে, কারণ এই চিঠিটা লেখার আগ পর্যন্ত সে জানতো না যে সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবে। ঠিক এমন একটা সিনের মধ্য দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়। আজকে আমরা আলোচনা করলাম 2022 সালের মালায়ালাম থ্রিলার সেলিউট নিয়ে। দুলকার সালমানের অসাধারণ অভিনয় এবং সিনেমা থ্রিলিং গল্প সত্যিই মুগ্ধকর। পুলিশ, ন্যায় এবং ব্যক্তিগত সংগ্রামের মিশেলে তৈরি এই সিনেমা আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। আশা করি আপনাদের এই সিনেমার বিশ্লেষণ পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ। 15 মিনিটের শোতে স্বাগত।